সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চোখের ফোলাটা এখন একটু কম আছে। কালকে রাতে চোখে এত ব্যথা করছিল, 4টের সময় শুয়েছি, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 7টা 35। ব্লগটা শুরু করছি, ভেবেছিলাম বেরিয়েই করবো কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে দেখো অতনু কাজ করছে, সিনটি বসে আছে, আমাদের সব কিছু কমপ্লিট। অতনু ওর কাজ করছে, ব্যবসাদার মানুষদের সঙ্গে ঘুরতে আসলে যা হয়, ঘুরেও শান্তি নেই। সবসময় কাস্টমারদের ফোন আসছে, আর যারা ডিস্ট্রিবিউটার তারা ফোন করছে, অর্ডার নিচ্ছে, এইসবই চলছে। আর কি প্রত্যেকবারই একই হয়, পাহাড়ে যাও, সমুদ্রে যাও, যেখানেই যাও সেখানেই একই জিনিস। এইসব নিয়েই চলতে হবে। এই যে সব গোছানো হয়ে গেছে, এখানেও সব গোছানো। এক বোতল জল নিয়ে নিয়েছি কারণ এই জায়গাটা ক্রস করার পর না কোনো ভালো সেরকম দোকান পাওয়া যায় না। আমার চোখটা এখন যে ঠিক হয়ে গেছে, অনেকটা রিলিফ পাচ্ছি। কালকে রাত্রেবেলা তো ভেবেছিলাম যে আজকে সকালবেলা আমি মনে হয় চোখ একদম আলু করে তারপরই বেরোবো, তখন দেখলাম না, একদম ঠিক হয়ে গেছে। সিন্টি সে গুড মর্নিং। গুড মর্নিং। অতনু গুড মর্নিং। চলো আমরা এবার গুটি গুটি পায়ে বেরোই। এখন এই লাগেজগুলো গাড়িতে নিতে হবে, সিন্টি পাখির খাঁচা নিতে হবে। পাখি যেই বলছে উঠছিল না ঘুম থেকে, যেই বলেছি পাখির খাঁচা কিন্তু নেওয়া হবে না, তো তাড়াতাড়ি করে উঠে পড়েছে। ব্যাগগুলো খাতাগুলো ব্যাগে ঢুকে নাও, আর একবার চেক করে নাও কিছু ফেলে গেলে কিনা। চার্জারটা ঢুকিয়ে নিয়েছিলে? চলো, আর খুলো না, দরজা খুলো না, একবারে সব হোক তারপর। ও বল নিচ্ছ, যে যার জিনিস সামনে নিয়ে নিচ্ছে, আমিও নিয়ে নিই। হোয়াইটটা আচ্ছা, চিগুনিটা আপাতত এই ব্যাগটার মতো নাও, এটা গাড়ির সামনে যাবে। আর জলের বোতলটা আমি নিয়ে নিচ্ছি। ওরা কি নিয়ে যাবে লাগেজ না আমাদের নিতে হবে? হ্যাঁ চলো, তাহলে এবার সব কিছু বের করছে। অতনু গাড়ি থেকে লাগেজটা রেখে আসো, অতনু লাগেজটা রেখে আসো, তারপর আমরা বেরোবো। আজকে আর বিছানাটা করলাম না, থাক। এসি রিমোট, এই বাবু দাও আমাকে, দাও, পাপা নেবে। এসি রিমোটটা কোথায় গো? এসি রিমোট খুঁজে পাচ্ছি না, ডাইরেক্টলি বন্ধ করে দিলাম। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। আমরা আবার বেরোবো, সাবধানে যাই। চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমরা বেরোলাম, বাজে এখন 7টা 48। বেরোনোর সময়ও লাস্ট মুমেন্টেও কেনাকাটা। আমার যেন শপিং করতে, আমার না প্রত্যেকটা মেয়েরই শপিং করতে এত ভালো লাগে যে মন মানে ভরে আর না, যে যতটা পারো নিয়ে নাও। দুটো জিনিস এখনো নিয়েছি, তো আমাদের বাড়ি গিয়ে সমস্তটা একবারে দেখাবো। চলো এবার সেফলি আমরা বাড়ি পৌঁছে গেলেই ভালো। মাঝখানে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, প্লিজ ওইখানে দাঁড়াবে না, হ্যাঁ, ইডলি ওই ধোসা ওখানে দাঁড়াবে না, ওখানে খাওয়ার মতো ভালো না। কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো, হোটেল থেকেই করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গেছে অনেকটাই, প্রায় বলতে পারো 8টা বাজে, তো ওই জন্য আর দাঁড়ালাম না। এবার বেরিয়ে যাবো। পুরীতে এসছি আমরা, কিন্তু একবার ডাব খাইনি, বিচে তো সেরকম গেলামই না, তো ডাবটা খাবো কখন? চলো আর বকবক না, এবার যাই। এখন 8টা 50, অতনু গেল এই যে একটা চায়ের দোকান দেখা গেল, এতক্ষণ একটা ভালো চা খাবো। মাথা যন্ত্রণা করছে, চোখটা দেখো আস্তে আস্তে ফুলছে, আর ভীষণ ব্যথা করছে আমার। ওই জন্য মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। কতক্ষণ আবার বাড়ি যাবো? আই ড্রপটা না হোটেলে ফেলে চলে এসছে, চলে এসছে। জুস আছে, জুস, চা নেই, ইয়ে নেই, কোনটা দাও তো আমার একটুখানি। বলিনি এখন। চা খেয়ে একটুখানি এগিয়ে দেখলাম ওই আই লাভ সেকেন্ড ওয়াইফ একটা রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্ট ওই ধাবাটাই রয়েছে। ভাবলাম আমরা এর আগেও না কোথায় যেন গিয়ে সেকেন্ড ওয়াইফে খেয়েছিলাম। কোথায় গিয়ে খেয়েছিলাম বলো তো? তারা ইয়ে মায়াপুর যাওয়ার সময় মারা ছিল সেকেন্ড লাইফ বলছে, সেকেন্ড ওয়াইফে খেয়েছিলাম। তো এখানে দেখেও আমরা দাঁড়ালাম, কিন্তু এখনো খোলেই নি, মানে স্টার্টই হয়নি কিচেন। কোথায় খাবো? এখানে খাবার কোনো দোকান নেই জানো তো, শুধু ইডলি ধোসা এইসব আবার খেয়ে পোষাবে না।
পুরো শক্ত পাপড়ের মতো কেটেছিল। আর অতটা খুব চালাকও খায়নি, আমার ঘরে গুছিয়ে দিয়েছে। আমি একটাই মুড়ি মাখা ঝালমুড়ির প্যাকেট নিলাম, আর একটা ছোলা ভাজার প্যাকেট নিলাম। কিন্তু একটা লজেন্স নিল, আর অতনু কোল্ড ড্রিঙ্কস। সকালবেলা খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সিন্টিও কিছু খায়নি। তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো, ফেলে দিয়েছি খাবারগুলো, খেতে পারিনি। আমি ওকে বলেছিলাম যে আমরা হোটেল থেকে খেয়েই বেরোই, কিন্তু শোনেনি কথা, আর কি করা যাবে। বাজে এখন 12:10। এতক্ষণ পর একটা খাবারের দোকান পেয়েছিলাম, যদিও খাবারটা সেরকম একটা ভালো ছিল না, তবুও বাঙালি ভাত হলে তো একদম কোনো কথাই হয় না। যাই হোক, দুটো খেলাম, এখন পেটটা একটু শান্ত হয়েছে। এবার আবার জার্নি, এখনো হাফটাও আসিনি আমরা। এবার এখানে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, মেঘ ছেয়ে আসছে। এবার হ্যাঁ, এবার মনে হয় এদিকটায় বৃষ্টি হবে। আমি এখানে না ফেস ওয়াশ একটু মুখটা ধুয়ে নিলাম, এত মানে অস্বস্তি করছে না শরীরের মধ্যে, ভালো লাগছে না। যখন রুম থেকে বেরোই কিছু মুখে মেখে বেরোয়নি, তারপরেও যেন মুখটা মনে হচ্ছে অনেক কিছু বোঝা হয়ে গেছে মুখের মধ্যে। এখন জলটাও পড়ছি, জলটাও আমি এখনো মুছিনি, যে ঠান্ডা ঠান্ডা লাগছে, এসিটা চলছে। মা ফোন করলো, ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার শাশুড়িও সকালবেলা ফোন করেছিল, তখন 10টা মতো বাজে, বৃষ্টি হচ্ছে খুব। তাই মাকে বললাম একবার ব্যালকানি থেকে বৃষ্টিটার ভিডিও করে পাঠিও। আমি তো দেখতে পারলাম না, আর যদি রাতে গিয়ে পৌঁছে দেখি সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন প্রে করি যাতে সাবধানে আমরা, এটা থাকা আমি আটকাচ্ছি, সাবধানে পৌঁছে যাই। দেখেছো মেঘ কেমন ঘনিয়ে এসছে, এবার মনে হয় এদিকেও নামবে। ওদিকে দিয়ে যত যাবো আস্তে আস্তে বৃষ্টি এটা বাড়বে। চলো, কি আরাম। এখন 3:15। এত শরীরটা খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছে। ব্যাক সিটটায় এসে বসে বলছিল, শুয়ে না ঘুমিয়ে নিয়েছি। আর সিটটি দেখো, সিটে আমার সিটটায় গিয়ে বসেছে। ব্যাক সিটে কিন্তু বেশ ভালোই লাগে বসতে, তাতেও বেশ ভালো লাগে শুতে। আর 1 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে যাবো। ওই কটা বাজে এখন? 3:15 তো, 5টার মধ্যে ঢুকে যাবো বলো? 5:30? 5:30, 6টা। মামা আমাকে একটা বালিশ দাও তো। 5:30, 6টা মধ্যে ঢুকবে যাবে। মেঘগুলো দেখতে কি ভালো লাগছে সত্যি। আমি জানি না কতটা দেখা যাচ্ছে। বাড়ি যাওয়ার খুশিতে আমরা লাঞ্চ করলাম না, বাড়ি গিয়ে বিরিয়ানি অর্ডার দিয়ে দেবো। আর যত বাড়ির দিকে এগোচ্ছি তত টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। যে মারা ফোন করে বলছিল, সেটা সত্যি। আমি ভাবছিলাম মা হয়তো কমে গেছে, তাও বলছে বা কিছু। যতক্ষণ চোখে না দেখছি ততক্ষণ বুঝতে তো পারছি না। এখন এই কোলাঘাটটা ক্রস করলাম আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তাই বললাম দাঁড়াতে হবে না, একবারে বাড়ি চলো। একবার তো ভাত খেয়েইছি, বাড়ি গিয়ে একবারে বিরিয়ানি অর্ডার করে দেবো। আর মাকে বলেছি যে দুপুরবেলা বলছে, মা বলছিল যে খিচুড়ি করবে। হ্যাঁ, খিচুড়ি খেতে ভালো লাগে না, আর এতদিন বাইরের খাবার খেয়েছি তো এবার একটু ঘরের খাবার খাবো। তাই ডিমের ঝোল আর ঝাল করে ডিমের ঝোল আর ভাত করে রেখো, রাত্রেবেলা অতনু গিয়ে নিয়ে আসবে। এখন ভগবান জানে করেছে কি করেনি। বাড়ি তো আগে পৌঁছাই, দেখি আমার গাছগুলোর কি অবস্থা। আজকে আর বোবোকে আনবো না, বোবোকে আনবো কালকে, কারণ আজকে আনা পসিবল হবে না, অনেক কাজ আছে। ট্রলিগুলো খালি করতে হবে। আর তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানবেই যে আমি যেখান থেকে ঘুরে আসি আগে সমস্ত কিছু পরিষ্কার করে, ঘর দূর পরিষ্কার করে নিজে একটু মানে শান্ত হই। আর তার আগ পর্যন্ত আমার জন্য একটা অস্বস্তি কাজ করে। নিজে শান্ত হয়ে নিই, তারপর কি বোবোকে কালকে নিয়ে আসবো। আর এই বৃষ্টির মধ্যে না আনাটাই ভালো। বাচ্চাটা এমনিতেও ওখানে ভালো থাকে, আর সবসময় ওরা আমাদের আপডেট দিতে থাকে যে কি করছে না করছে। চিন্তা একদমই থাকে না ওকে ওখানে রেখে আসতে, কারণ ওখানে ওর আবার বন্ধুও আছে। কি বললে, একটা বড় পাগ, মানে এই যে বড় একটা পাগ, আর আরেকটা কি জানো, এই যে বড়টা বিগেল আছে। ও বিগেলটার এজ আছে আর পাগ আছে, দুটো বন্ধু হয়ে গেছে ওর। ওই জন্য খুব ভালো থাকে ওখানে।
জল দেখ, এবারেই তো আসবে মজা। দেখো এখানে কি জল, তুমি বেকার প্রবর্তক দিয়ে ঢুকাইলা। আরে দেখ রাস্তা, রাস্তা নাকি সমুদ্র? এটা সমুদ্র, ছোট্ট খাট্ট একটা সমুদ্র। দেখ বাবু, যত এগোচ্ছে তত ডুবছি। চলো ডুবেই যাই, আমি সাঁতার করতে করতে চলে যাব। সেটাই, এই নোংরা ড্রেনের জলে তুই সাঁতার কাটবি। এটা বাড়ির রাস্তা, দেখ বাড়ির রাস্তার অবস্থাও এক। চলে জল। পুরো বেলগড়িয়া জলের তলায়। গুড ইভিনিং, বাজে এখন 6:45। বাড়ি এসেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, এক রাউন্ড চলছে আর এক রাউন্ড জড়ো করে রেখেছি। কোনের দিকে প্রথমে ফোনে পাচ্ছিলাম না, টেনশনে ভুগছিলাম। এসেই জানলাগুলো খুলে দিয়েছি আর গাছপালাগুলো দেখলাম যে সব ঠিকঠাক আছে। বেডশিটটা টান টান করে দিলাম, ফ্যানটা পরিষ্কার করলাম, সিংহাসনটা সিনটি পরিষ্কার করতে হয়তো ভুলে গেছে। এই শুকনো ফুলগুলো ওগুলো অতনু করে দেবে এখন। দেখো সব পরিষ্কার করেছি, মা খাবার পাঠিয়ে দিয়েছে, অতনুকে খাবার নিয়ে এসছে, এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। সিনটি স্নান হয়ে গেছে। বলো গুড ইভিনিং। গুড ইভিনিং। আর এই যে মানি প্ল্যান্টটা বাইরে বের করে দিয়েছে। অ্যাকোরিয়ামটার অবস্থা জানা, অ্যাকোরিয়ামটা আজকেই পরিষ্কার করে ফেলবো, কোনোদিন জন্য রেখে দেবো না। ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, দাঁড়ো ক্লোজে দেখাই, দেখো কি অবস্থা। আর আমি ক্যামেরার সামনে আসলাম না, আমার চেহারারও খুব ভালো অবস্থা। বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, ওই পুরোনো বেডশিটে শুতে পারবো না, সব দেখি ধুলো ধুলো হয়ে আছে। মা পাঠিয়ে দিয়েছে ভাত, লুচি, তরকারি, ডিমের ঝোল। এখন গরম গরম আছে, সব খেয়ে নিই। বাজে এখন 10:15। এই সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করে সামনে এলাম। এত কাজকর্ম, কোথাও ঘুরতে যাওয়ার যেমনি মজা, বাড়ি ফিরে তেমনি সাজা। দেখো জানলাটা পুরো ভর্তি, ওই ঘরের জানলাটা পুরো ভর্তি। আমাদের রান্নাঘরের পিছনের যে জায়গাটা রয়েছে, তোমরা আমাকে দেখেছো জামা কাপড় মেলতে, সেই জায়গাটা পুরো ভর্তি। অতনু ঘুমিয়ে পড়েছে, সিনটি এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর অ্যাকোরিয়ামটা দেখো এখন ঝকঝক করছে। সব পরিষ্কার করে নিয়েছি, কারণ কাজ আমার ফেলে রাখতে ইচ্ছা করে না। কারণ কাজ ফেলে রাখবো, কালকে কোহিনুদ্দি আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই। ফোনে কথা হয়েছে, বলেছে তো আসবে। রান্না দিদি কালকে আসতে পারবে না, কারণ এত জল জমেছে আমাদের এখানে, ওই জন্য হয়তো আসবে না। আমি ফোন করেছিলাম, বলেছিল যদি জল কমে যায় তাহলে আসবে। তারপর আবার ভেবে দেখলাম কি আমিও একটুখানি রেস্ট নিই, এত কাজ করেছি, খাটাখাটনি করেছি, এখন যদি ঘুমাই কালকে কখন উঠবো না উঠবো জানি না। রান্নাঘরটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, এখানে মার যে লুচি তরকারি পাঠিয়েছে ওটা রয়েছে, ওটা তো খাওয়া হয়নি। সব দেখো একদম চকচকে ঝকঝকে করে রেখে দিয়েছি। কোনো জায়গা একটু নোংরা থাকলে না আমার মনের মধ্যে অশান্তি কাজ করে, যেটা পরিষ্কার করতে হবে। আর এবারে আমি কি জানো বলে ওটাকে, এটা কোথা থেকে আনলাম, কাকাতুয়া কি জানি, একটা নতুন একটা দোকান হয়েছিল, দু জায়গা থেকে খাজা নিয়ে এসছে। একটা অতনুকে আনতে দিয়েছে কে তাদের জন্য, আর আমি যাদেরকে দেবো তাদের জন্য। আর এখানে আছে সমস্ত জিনিসপত্র, এখানে এই যে এগুলো তোমাদেরকে কালকে দেখাবো, আজকে আর ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না। আর যে কাকু আমাদের দুধ দিয়ে যে একটা বড় ভুল হয়ে গেছে না, তো সেই কাকুকে না বলে যেতে ভুলে গেছি। এবার সে হয়তো এসে এসে ফিরে গেছে, জানি না কালকে আসবে কি না। কালকে যদি দুধ না দিয়ে যায় খুব অসুবিধা হবে। কালকে থেকে সিনটির আবার ম্যাম পড়াতে আসবে, সকাল থেকে আবার সেই পুরনো রুটিন। আমি পুরী থেকে আজকে সকালবেলা ফেরার সময় একটা দোকান দেখেছি খোলা, বাসনের দোকান, সেখান থেকে ওই যেটা দেখালাম তোমাদেরকে ওইটা কিনেছি। আর একটা সুন্দর ছোট্ট একটা ওই চাল তোলার কৌটো তুলেছি বলতে যাচ্ছিলাম, কিনেছি। জগন্নাথ দেব আঁকা আছে, কিন্তু ওটা দিয়ে আমি চাল তুলবো না, ওটাতে আমি গাছ লাগাবো, খুব সুন্দর দেখতে। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের আরেকটা কথা আমি বলি, না এখন বলবো না, কালকে যখন জিনিসগুলো দেখাবো তখন বলবো। আর যেটা বলার ছিল তোমাদেরকে, বাড়ি ফিরে ক্যামেরা যে অন করবো, চোখ মুখের অবস্থা এমন হয়ে আছে যেন কয়েকবারই কাজ করে এসছি আমি, এতটা ক্লান্ত, মুখের মধ্যে মনে হচ্ছে কত নোংরা জমে আছে। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, কিচ্ছু না, নাথিং, আমি কিচ্ছু না দিয়ে বেরিয়েছি। তারপরেও দেখছি মুখটা একদম পুরো কি বলবো কালো হয়ে গেছে। এদিকে জানলা কিন্তু একবারের জন্য খুলিনি, কারণ এত গরম এসি চালিয়ে
আসছিলাম। এদিকে এত ঝড় জল বৃষ্টি আর ওদিকে কিছুই নেই। পুরীতে মাঝে মাঝে সন্ধ্যাবেলার দিকে হয়েছে, সকালবেলার দিকে হয়েছে, কিন্তু পুরী থেকে একটু যে এগিয়ে এসেছি কিচ্ছু নেই, রাস্তা একদম খটখটে শুকনো, বৃষ্টি হলে তো বোঝা যেত। আর যখন বেলঘড়িয়ায় আসছে পুরো জলের তলায় চলে গেছে বেলঘড়িয়া, এত জল, এত বাড়ির সামনে পর্যন্ত আমাদের জল। অতনু গাড়ি গ্যারেজে রেখে এসে সমস্ত কিছু হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গে বক বক করে নিই, তারপর গিয়ে শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না। জানালাটা খুলে রেখেছি এই কারণে, কারণ ঘরটা তো বন্ধ ছিল, ঘরের যত একটা কেমন দেখবে না, কেমন একটা গন্ধ হয়ে যায় বন্ধ জায়গায়, তো সেটা না নিতে পারি না, সেই জন্য জানলাটা খুলে রেখেছি। ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার, অ্যাকোরিয়াম পরিষ্কার, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, কাচা ধোয়া সমস্তটা করেছে, দুজনে মিলে করেছে যদিও। আর উপরে দেখতে পাচ্ছ ট্রলি একদম ফাঁকা ফাঁকা করে একদম যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছে। আমার মানে কোথাও ঘুরে বাড়িতে আসলে পরে সব কিছু একবারে পরিষ্কার করতে হবে। ওই ফেলে রাখলাম 2-3 দিন ধরে আস্তে আস্তে খালি করলাম, ওসব হবে না। সেই যদি 4-5খানা লাগেজ নিয়েও আমি কোথাও ঘুরতে যাই, তোমরা দেখেছো আমি যখন কাশ্মীর গেছিলাম তখনও আমার সেম, তারপর আমরা গ্যাংটক গেলাম তখনও সেম, আর এখন তো সেম হবে। একটা জিনিস একটা ট্রলি ও খালি করে নিতেই হবে, কিছু করার নেই। আর অতনুরও এখন আমার সঙ্গে থাকতে থাকতেই 10 বছরে এই অভ্যাসটা হয়ে গেছে যে কোথাও গেলে ও বলে বাড়ি ফিরে ফটাফট কাজ করে নেব, পরের দিন থেকে একদম মানে যেরকম রুটিন ওয়াইজ আমাদের দিন থাকে সেরকম দিন যেন থাকে, কোনো এক্সট্রা কোনো কাজের যেন হেডেকটা না থাকে। আমারও সেটাই ভালো লাগে জানো তো, এত এক্সট্রা কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই, ওই জন্য আমি না, যেদিনেরটা সেদিনই করে নেবো। চলো অনেক বক বক করলাম। আরও একটা কথা তোমাদেরকে বলি, কিছু কিছু মানুষ না তোমার মানে সাকসেসটাকে মেনে নিতে পারে না, তো তাতে কি বলো তো, তোমার কিছু হবে না। যারা মেনে নিতে পারে না তাদের প্রবলেম হবে, তোমার কিছু হবে না। ওই যে বারবার তোমাদেরকে আমি একটা কথাই বলি, ওপর থেকে ভগবান যদি তোমার মাথার চুল ধরে টানে, 1000 মানুষ যদি তোমার পা ধরেও টানে না, তোমাকে কেউ নামাতে পারবে না। আর কি বলতো, আমি কখনোই দাবি করি না আমি হায়ার এডুকেটেড, আমি কখনোই দাবি করি না যে আমি ইংলিশে একদম ঝরঝর করে বলবো তোমরা মানে বুঝতে পারবে না, মানে আমি এতটাই শিক্ষিত যে আমি এত সুন্দর ইংলিশে কথা বলবো যে তোমরা বুঝতেই পারবে না, আমি কখনো সেটা দাবি করি না। তো কিছু কিছু মানুষের কথাও না খুব মনে লাগে, আর এই কারণেই মনে লাগে সেই মানুষগুলো কখনো আমার আপন ছিল। আপন মানুষের দেওয়া যখন কষ্ট হয় না, দেওয়া যখন আঘাত, কষ্ট না সরি, আঘাত যখন হয় না, তখন মনটা সত্যিই খারাপ হয় যে এই মানুষগুলো, এই মুখোশধারী মানুষগুলোর সঙ্গে এতটা বছর আমি কাটিয়ে দিলাম, মানে বুঝতেও পারলাম না যে তারা এরকম। যাই হোক, আর কিছু মানে কি বলবো বলো তো, কিছু বলতে গেলে না অনেক কিছু বলে ফেলি, তো আবার সেগুলো আবার সবার খারাপ লেগে যায়। তো আমি এখন থেকে ডিসাইড করেছি কিচ্ছু বলবো না, যার যা বক্তব্য, আমি যদি খারাপ হই তো খারাপই ভালো, আমি যদি ভালো হই তো ভালোই ভালো। আমার পরিবারের লোকজন আমাকে মেনে যখন নিয়েছে, বাইরের লোক কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি এখানে শুধু পরিবার বলতে আমার শাশুড়ি, আমার শ্বশুর, এদেরকে কিন্তু বলিনি, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে বলেছি। আর মা তো মাই, মার কথা বাদই দাও, মা সন্তানের কাছে সবসময়ই ভালো। আর আমার শ্বশুর শাশুড়ি এইসব ব্যাপারে না গলায়ও না, ওরা ওদের মতো থাকতে ভালোবাসে। আর আমি কখনো কিছু বলি তখন সেটাতে না করে না, তো ওদেরকে আমি এর মধ্যে ধরছিই না। তো সেই কারণে আমি কি করলাম না করলাম, আমি ভিডিও করলাম, আমি নাচলাম, আমি গাইলাম, তাতে কারো কি বক্তব্য আমার তাতে কিছু যায় আসে না। আমার হাজব্যান্ড যেহেতু আমাকে কিছু বলে না, তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে পারি। এক এক সময় ও বলে, একভাবে ফোনটা ধরে আছে তো হাতটা ব্যথা হয়ে গেছিলো, ও না আমাকে আরও এনকারেজ করে যে তুমি করো তুমি করো। এই যে ভিডিও, কিছু কিছু ভিডিও আমার রিলস ভিডিও, সেগুলো ওই আমাকে করে দেয় যে এইভাবে করো ওইভাবে করো। মানে সত্যি এরকম সাপোর্ট যদি না পেতাম, আমি হয়তো যেটুকুও বা এগোতে পেরেছি সেটুকুও হয়তো আমি এগোতে পারতাম না। আর ইউটিউবে আমার ছোট্ট একটা কি বলবো চ্যানেল, এইটা আমি অনেক কষ্ট করে এইটুকু ভালোবাসা তোমাদের থেকে অর্জন করেছি। যেইটুকু ফ্যামিলি মেম্বার আমার অ্যাড হয়েছে, যেটুকু ফ্যামিলি আমার বড় হয়েছে, সেটা আমার খুবই কাছের মনের। আমার ফেসবুকেও এরকম একটা পেজ আছে, তোমরা যারা যারা এখনো অবধি আমাকে ফলো করোনি প্লিজ ফলো করে নাও, ঈশিতা দাস সেন আমার ফেসবুক আইডি। আর ইনস্টাতেও আমার একটা আইডি আছে, ঈশিতা দাস সেন অফিসিয়াল। তো তোমরা যারা যারা আমাকে এখনও ফলো করোনি তোমরা ফলো করে নাও। আমার ইউটিউবের থেকে আমার ফেসবুক আর ইনস্টার ফ্যামিলি মেম্বার অনেক বেশি, অনেক ভালোবাসা আমি সেখান থেকে পাই, সেখান থেকেই আমাকে
অনেকে বলে বলে তারপরে এই আইডিটা করিয়েছে, আমাকে ইউটিউব চ্যানেলটা খুলিয়েছে, বিশেষ করে টুসিদি আমাকে কর 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 করে করে তারপর আমাকে করিয়েছে। আমি প্রথম প্রথম সত্যিই খুব লজ্জা পেতাম, যে এখন আমার ওই লজ্জাবোধটা কাজ করে না, আমি সবার সামনে এখন ক্যামেরা ধরে বকবক করতে পারি, আমার কোনো রকম অসুবিধা হয় না, অস্বস্তি ফিল হয় না। প্রথম প্রথম খুব অস্বস্তি ফিল হতো, এখন সত্যি কথা বলতে হয় না। হয় না বলবো না, হয় কিছু কিছু ক্ষেত্রে হয়, যখন মানুষ না হাঁ করে তাকিয়ে থাকে তখন একটুখানি লাগে, খারাপ লাগে, কিন্তু অতটাও এখনো খারাপ লাগে না। আর টুসিদি, আমার মা, অতনু, এরা সবাই আমাকে ভীষণ এনকারেজ করে, ভীষণ মানে মোটিভেট করে যে না কর কর, তোর হবে, তুই করতে পারবি। তারপর অঞ্জনা দি, এদের কথা না যদি বলি না আমি অকৃতজ্ঞ হয়ে থাকবো। এমনি তো সবার কাছে আমি নাকি অকৃতজ্ঞ, তো যেটুকু মন থেকে আসে সেটুকু কৃতজ্ঞতা বোধ তো থাকা দরকার। আমি মনে করি আমি এদেরকে ভালোবাসি, এদেরকে সারা জীবন ভালোবাসবো। আর একটা জিনিস আমি মনে করি, বন্ধুত্ব যদি মন থেকে হয় সেই বন্ধুত্ব কোনোদিন ভাঙে না। আর টুসিদির সঙ্গে আমার বন্ধুত্বর থেকেও বড় কথা কি বলতো, কোথাও গিয়ে না আমি একটা দিদি আর বোনের ফিল পাই, যে আমি ওকে কোনো কিছু বললে পরে সেটা বেশ সেখান থেকে আমি কোনো ভালো রিপ্লাই পাই, বা সেখান থেকে কোনো মোটিভেট কোনো কিছু যদি পাই, সেই জিনিসগুলো আমি ফিল করি বলেই টুসিদের সঙ্গে A to Z আমি সব কিছু শেয়ার করি। মার সঙ্গে করি, আমার শাশুড়ির সঙ্গেও করি। দেখো শাশুড়ির সঙ্গে সবসময় তো আমার কথা হয় না, যখন দেখা হয় তখন মানে কত কথা যে বলি, তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো আমরা একসঙ্গে থাকি না, এটা হতে পারে, কিন্তু ঝগড়া অশান্তি আমাদের খুব হয়, এটা বলবো না, মিথ্যা কথা একদম বলবো না যে ঝগড়া অশান্তি হয় না, আমাদের খুব ভালো সম্পর্ক, এরকমটাও নয়। ঝগড়া অশান্তিও হয়, কিন্তু তোমরা যতটা ক্যামেরায় দেখো ততটাই অরিজিনাল, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই যে আমি ক্যামেরা অন করে ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, বাদ বাকি ঝগড়া অশান্তি, ঝগড়া অশান্তিটা তো শেয়ার করার জিনিস না, ঝগড়া অশান্তি হয় সেটাই তোমাদেরকে আমি বলছি। চলো আজকে মনে হয় বেশি বকবক করছে, আর বকবক করবো না, আজকে ব্লগটা কন্টিনিউ করেছি না, বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তেন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, আমার সত্যি খুব ভালো লাগে। আর নিন্দুকেরা তো মানে নিন্দা করবেই, তাতে কিছু মাইন্ড করার নেই, আর মাইন্ড করেও কোনো লাভ নেই। মাইন্ড করে কি হবে, তারা উঠতে পারছে না, তার জন্য তোমাকে নামানোর চেষ্টা করছে, এটাই মেনে নিতে হবে, কি আর করা যাবে। আর হুট করে কতগুলো কথা বলে দিলাম, হুট করে ব্লগটা আমি এন্ড করে দিলাম। আমি না একটু পাগল টাইপের মানুষ, জানো তো। যাই হোক, চলো, গুড নাইট, টাটা।